রাত হতে না হতেই পিয়ালির শাশুড়িমা অপর্ণা দেবী তাকে লুচি তৈরি করতে বলে। তাই পিয়ালি তখনই রান্নাঘরে চলে যায়। কিন্তু লুচি বানানোর জন্য প্যাকেট থেকে তেল ঢালতে ঢালতে হঠাৎই পিয়ালির হাত ফসকে পুরো তেলের প্যাকেট মাটিতে পড়ে যায়, যার ফলে পুরো তেলটাই নষ্ট হয়ে যায়। যা, আমার তো তেলের প্যাকেটটাই পুরো পুড়ে গেল। মা যদি দেখতে পাই আমি 1 লিটার তেল নষ্ট করেছি তাহলে তো খুব বকাবকি করবে। এক কাজ করি, আমি শ্বশুরবাড়ির সবার জন্য রুটি করে দিই, তারপর কালকে চুপি চুপি একটা তেলের প্যাকেট কিনে আনবো। এই ভেবে পিয়ালি তার শ্বশুরবাড়ির প্রত্যেকের জন্য গরম গরম রুটি করে এবং সবাইকে পরিবেশন করে। কিন্তু পিয়ালির একদমই ধারণা থাকে না যে তার শ্বশুরবাড়ির লোকেরা কেউই রুটি খেতে পছন্দ করে না। রুটি বানিয়েছো কেন? আমরা তো লুচি ছাড়া অন্য কিছু খেতে পারি না। রুটি মুখে বড্ড শুকনো লাগে, গালে কেমন যেন জড়িয়ে যায়। তোমাকে আমি বারবার লুচি করার জন্য বলে এলাম, যাও এখনই আমাদের জন্য গরম গরম ফুলকো লুচি বানিয়ে নিয়ে এসো। আসলে আমাদের সুগারের সমস্যা আছে, তাই আমরা রাত্রিবেলা ভাত খাই না, আবার শুকনো রুটি আমরা খেতেও পছন্দ করি না। এই শুনে পিয়ালি খুবই বিপদে পড়ে, কারণ বাড়িতে সেই মুহূর্তে কোনো তেল থাকে না। তার উপর আজকেই কিনে নিয়ে আসা 1 লিটার তেল পিয়ালি ভুলবশত নষ্ট করে ফেলে। তাই পিয়ালি তার শাশুড়ি মাকে তেলের ব্যাপারে কিছু বলতেও পারে না। সে ঠিক করে আশেপাশের বাড়ি থেকে সেই তেল চেয়ে নিয়ে আসবে এবং সেই তেল দিয়েই গরম গরম লুচি ভাজবে। এই ভেবে পিয়ালি চুপি চুপি পাশের বাড়িতে চলে যায়। মাসিমা, আপনি আমাকে 1/2 লিটার তেল দিতে পারবেন? আসলে আমাদের বাড়ির তেলটা একদম শেষ হয়ে গেছে, আর আমার বাড়িতে সবাই এখন লুচি খেতে চাইছে, তাই এখন তেলের খুব দরকার, না হলে আমি লুচি ভাজতে পারছি না। 1/2 লিটার তেলের কথা শুনে মালা দেবী একটু ইতস্তত বোধ করে, কারণ সে ভীষণই কিপটে প্রকৃতির মহিলা ছিল। কিন্তু লুচির কথা শুনে সে মনে মনে খুশি হয়, কারণ তার কোলেস্টেরল অনেক হাই থাকায় বাড়িতে তাকে কখনোই ভাজাভুজি জাতীয় খাবার খেতে দেওয়া হয় না। আচ্ছা, সে না হয় দিলাম। লুচির কথা শুনে মনে পড়লো, আমিও কিন্তু লুচি খেতে খুব ভালোবাসি, কিন্তু জানো আমার বৌমা একদম ভালো লুচি বানাতে পারে না। যখনই লুচি বানাই এত বাজে লুচি হয় যে আমার তো খেতে ইচ্ছাই করে না। তাই নাকি মাসিমা? তাহলে এক কাজ করুন, আপনি আমাদের বাড়িতে কিছুক্ষণ বাদে খেতে চলে আসুন। আমি খুব ভালো লুচি বানাতে পারি। আপনি আজকে রাত্রিবেলা আমার পরিবারের সঙ্গে বসে গরম গরম লুচি খেয়ে আসবেন, ঠিক আছে? এই শুনে মালা দেবী খুবই খুশি হয়, তাই সে তখনই পিয়ালিকে 1/2 লিটার রিফাইন্ড তেল দিয়ে দেয়। বাড়িতে ফিরে এসে পিয়ালি সেই তেল দিয়ে গরম গরম লুচি ভাজে। কিছুক্ষণের মধ্যেই সেই লুচি ভাজার গন্ধ পেয়ে মালা দেবী পিয়ালির শ্বশুর বাড়িতে এসে হাজির হয়, কিন্তু তাকে দেখে অপর্ণা দেবী বড্ড অসন্তুষ্ট হয়। কিরে, তুই হঠাৎ এখন আমাদের বাড়িতে কি করতে এলি? তোর আবার স্ট্রিক্ট ডায়েট, ঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস। আমাদের বাড়িতে কিন্তু এত ডায়েট মেনটেন করে রান্না বান্না হয় না। আমরা তোকে ডিনারে ইনভাইট করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। ওফ, কি যে বলিস না, একটু আনহেলদি রান্না খেলে কিছুই হয় না। তোর বৌমা তো কিছুক্ষণ আগে আমার বাড়ি থেকে গিয়ে রিফাইন্ড তেল নিয়ে আসলো, সেই হিসেবে আজকে রাতে আমি তোদের বাড়িতে গরম গরম লুচি খেতে এসেছি। এই কথা শুনে অপর্ণা দেবী ভীষণই রেগে যায়। অন্যদিকে মালা দেবী অনেকদিন বাদে তাদের বাড়িতে এসে গরম গরম লুচি খায়। এমনকি সে এত বেশি লুচি খেয়ে ফেলে যে পিয়ালি শ্বশুরবাড়ির পরিবারের জন্য লুচি বেঁচে থাকে না, যার ফলে অপর্ণা দেবী ভীষণই রেগে যায় এবং পিয়ালিকে খুবই বকাবকি করে। তাই পরের দিন রাত্রিবেলা পিয়ালি আবার সবার জন্য গরম গরম ফুলকো লুচি বানায়। এই নিন মা, আমি আপনাদের জন্য গরম গরম লুচি বানিয়েছি। আগের দিন আপনারা আমাকে যা বকাবকি করলেন, আসলে আমি একদমই বুঝতে পারিনি যে পাশের বাড়ির মাসিমা এসে এতগুলো লুচি খেয়ে চলে যাবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলাতেই পিয়ালিকে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য গরম গরম লুচি বানাতে হয়, আর বাধ্য হয়ে পিয়ালিকেও সেই লুচি খেতে হয়। উফ, আবার মনে হচ্ছে পেটটা কেমন ব্যথা করছে। আমার এই প্রত্যেক দিন রাত্রিবেলা লুচি খাওয়াটা একদম সহ্য হচ্ছে না। প্রত্যেক দিন রাত্রিবেলা লুচি খেয়ে আমার গ্যাস হয়ে যাচ্ছে। না না, এভাবে রোজ রোজ তো লুচি খাওয়া যায় না। এমনই ভাবনা চিন্তা করে পিয়ালি তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আপনারা কিন্তু এবার থেকে রাত্রিবেলা রুটি খাওয়ার অভ্যাস করুন। রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। প্রত্যেকদিন এভাবে লুচি খেতে থাকলে আপনাদেরও কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। এই দেখুন না, আমারই তো প্রত্যেকদিন রাত্রিবেলা লুচি খেয়ে কেমন যেন শরীর খারাপ করছে।
ও তাই বলো যে তোমার শরীর খারাপ করছে। আমরা যদি এখন তোমার মতো রুটি খাওয়া অভ্যাস করি তাহলে তো আমাদের শরীর খারাপ করবে, কারণ ওই শুকনো শুকনো রুটি আমাদের গলা থেকে একদম নামি না। তার থেকে ভালো তুমি নিজের জন্য রুটি করে খেয়ে নাও, আমরা তো বাবা লুচিই খাবো। এই শুনে পিয়ালির কিছু বলার থাকে না, সে বাধ্য হয়ে আবার লুচি বানাতে শুরু করে। কিন্তু যেহেতু তার পরিবারের লোকেরা অনেক অনেক লুচি খায়, তাই প্রত্যেকদিন লুচি বানাতে গিয়ে অনেক বেশি সময় লেগে যায়। পিয়ালির বান্ধবী তাকে ফোন করে বলে, কিরে আজকে আমার সঙ্গে শপিং করতে যাবি? বাহ, এটাই তো মোক্ষম সুযোগ। আজকে আমি বান্ধবীর সঙ্গে শপিং করতে যাওয়ার বাহানায় বাইরে থাকতে পারবো, তাহলে আমাকে আর রাত্রিবেলা এসে লুচি বানাতে হবে না। এমনিও প্রত্যেকদিন লুচি করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এই ভেবে পিয়ালি তখনই তার শাশুড়ি মায়ের কাছে যায় আর বান্ধবীর সঙ্গে শপিং করতে যাওয়ার ব্যাপারটা জানায়। কিন্তু অপর্ণা দেবী কিছুতেই তাকে শপিং করতে যাওয়ার অনুমতি দেয় না। না না বৌমা, তোমাকে শপিং করতে যেতে হবে না। আমার আজকে প্রেশারটা কেমন যেন হাই মনে হচ্ছে, শরীরটা একদম ভালো লাগছে না। তোমার ননদও টিউশন পড়তে গেছে, বাড়িতে তো কেউ নেই। তুমি এখন চলে গেলে আমার যদি শরীর খারাপ করে তখন কি হবে? শাশুড়ি মায়ের কথা শুনে পিয়ালি ভালো মতোই বুঝতে পারে যে তার শাশুড়ি মা তাকে ইচ্ছা করেই শপিং করতে দিতে চাইছে না, কারণ সে যদি শপিং করতে চলে যায় তাহলে আজকে আর কারোর লুচি খাওয়া হবে না। এই ভেবে পিয়ালি বলে, ঠিক আছে, আজকে যদি আপনার প্রেশার হাই হয়ে থাকে তাহলে কিন্তু রাত্রিবেলা আজকে আর লুচি খেতে হবে না। এমনিও হাই প্রেশারের মধ্যে লুচি খেলে আপনার কিন্তু আরো বেশি অস্বস্তি হবে, শরীর খারাপ করবে। তার থেকে বরং আমি আপনাকে সবজি দিয়ে ডালিয়া করে দিচ্ছি। ঠিক এমন সময় বিকাশ বাবু বাড়িতে আসে। আমি তো বাজার থেকে লাল গরুর গাওয়া ঘি নিয়ে এলাম, আর এখন তুমি বলছো ডালিয়া করবে? তোমার শাশুড়ির যখন শরীর খারাপ করছে তুমি তোমার শাশুড়ির জন্য ডালিয়া করে দাও, আর আমার জন্য ঘি ভাজা লুচি বানিয়ে দাও। বৌমা, আমার শরীরটা এখন মনে হচ্ছে ভালো লাগছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি যখন ডালিয়া বানাতে চাইছো তাহলে তুমি ডালিয়াও বানাতে পারো, কিন্তু আমি তাহলে ওই গাওয়া ঘিয়ে ভাজা 2-3টে লুচি খাবো, তার বেশি নয়। এমন কথা শুনে পিয়ালির কিছু করার থাকে না, আর সে সন্ধ্যাবেলা বান্ধবীর সঙ্গে শপিংও করতে যেতে পারে না। বাড়িতে থেকেই তাকে ডালিয়া এবং লুচি বানাতে হয়। এভাবে পিয়ালি সন্ধ্যাবেলা কোথাও বেরোতে পারে না, তাকে প্রত্যেকদিন সন্ধ্যা হলে লুচি বানানোর কাজে লেগে পড়তে হয়। না, আমাকে তো দেখছি কোনো একটা উপায় বার করতেই হবে, এভাবে তো আর চলছে না। যে কোনো ভাবেই হোক আমার শ্বশুরবাড়ির লোকজনের প্রত্যেকদিন রাত্রিবেলা লুচি খাওয়ার অভ্যাসটা ছাড়াতেই হবে, তা না হলে সারা জীবন দেখছি কেজি কেজি লুচি বানাতে গিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই মনে করে পিয়ালি একটা বুদ্ধি আটে। পিয়ালি ইউটিউবে মেকআপের ভিডিও দেখে আর মেকআপ দিয়ে নিজের হাতে ফোসকা পড়ার দাগ, পুড়ে যাওয়ার দাগ বানায়। এভাবেই হাতে মেকআপ করার পর সে রান্নাঘরে গিয়ে লুচি ভাজতে ভাজতে হঠাৎই ভীষণ জোরে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে অপর্ণা দেবী রান্নাঘরে এসে হাজির হয়। কি হয়েছে বৌমা, তুমি এত জোরে চিৎকার করলে কেন? লুচি ভাজতে গিয়ে কেউ আবার এভাবে চেঁচায়? আমার তো মনে হলো বাড়িতে যেন ডাকাত পড়েছে। এই দেখুন না মা, আমার হাতের কি অবস্থা হয়েছে। আমি চেঁচাবো না তাহলে কি করব? আপনারা প্রত্যেকদিন কেজি কেজি লুচি খাবেন আর আমাকে লুচি বেলে বেলে মরতে হয়। লুচি ভাজতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়েছে? অপর্ণা দেবী দেখে সত্যিই পিয়ালির হাতে ফোসকা পড়ার এবং পোড়ার দাগ আছে, তাই সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। দাঁড়াও বৌমা, আমি এখনই তোমাকে মলম এনে দিচ্ছি। ওই মলম লাগালে তোমার হাত ঠিক হয়ে যাবে, তারপর তুমি লুচি ভাজতে পারবে। থাক, আপনাকে আর যত্ন করতে হবে না। এতদিন তো লুচি ভাজিয়ে ভাজিয়ে ভালোই নিজেদের যত্ন করালেন। আমি আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি। আমার হাতের যা অবস্থা, আমি আর এখন কিছুতেই রান্না বান্না করতে পারবো না। কিন্তু বৌদি, তুমি যদি চলে যাও তাহলে আমাদেরকে রাত্রিবেলা কে লুচি ভেজে খাওয়াবে? দিনের বেলা না হয় আমি ভাত রান্না করে নেব, কিন্তু রাত্রিবেলা তো আমাদের খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়ে যাবে। মায়েরও তো বয়স হয়েছে, মা তো রান্না বান্না করতে পারে না। ঠিক আছে, আমি তাহলে আমার মায়ের বাড়ি থেকে আপনাদের জন্য খাবার পাঠিয়ে দেব। আমি যা খাবার পাঠাবো আপনাদেরকে তাই খেতে হবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে বলুন। এভাবে পিয়ালি তার শ্বশুরবাড়ির লোকেদের বোকা বানাতে পেরে অত্যন্ত খুশি হয়। আসলে পিয়ালির মায়ের বাড়ি খুবই কাছে ছিল, তাই পিয়ালির মা সন্ধ্যা দেবী নিজের বাড়িতে রান্নাবান্না করে পিয়ালির শ্বশুরবাড়িতে খাবার দিয়ে আসবে বলে ঠিক করে। দিনের বেলা পিয়ালির শ্বশুর বাড়িতে ভাত রান্না করে পাঠালে কোনো সমস্যা হয় না, কিন্তু রাত্রিবেলা তাদের সবার জন্য যখন রুটি আর তরকারি পাঠানো হয় তখন
এ কি গো, বৌমার বাপের বাড়ি থেকে তো রুটি আর কুমড়োর তরকারি পাঠিয়েছে। আমরা তো রুটি খেতে পারি না, লুচি ছাড়া যে আমার গলা দিয়ে কিছুই নামে না। এখন আমরা এই খাবার খাবো কি করে? উফ, তুমি তো দেখছো বোমার বাপের বাড়ি থেকে আমাদের খাবার দাবার দিচ্ছে, যা দিয়েছে তাই খেয়ে নাও। এখনো তো বাছবিচার করলে হয়। এমনিতেও লুচি ভাজার জন্য বোমার হাতের খুব বাজে অবস্থা। ভাগ্যিস বোমার বাপের বাড়ি থেকে আমাদের কিছু বলেনি, এটাই আমাদের সৌভাগ্য, বুঝেছো? এভাবেই কারোর কিছু করার থাকে না, বাধ্য হয়ে তারা রুটি তরকারি খেয়ে নেয়। কিন্তু তবুও তাদের লুচি খাওয়ার প্রতি লোভ লালসা যায় না। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। কিন্তু এই 1 মাস ধরে প্রত্যেক দিন রাত্রিবেলা অপর্ণা দেবী এবং তার পরিবারকে শুকনো রুটি তরকারি খেতে হয়। 1 মাস বাদে পিয়ালি যখন শ্বশুর বাড়িতে ফিরে আসে তখন, এই তো বৌমা, তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো। এখন আমাদের ভালো করে লুচি বানিয়ে দাও। তোমার যাতে লুচি ভাজতে অসুবিধা না হয় তার জন্য আমি কিন্তু বাড়িতে একটা নতুন চিমনি বসিয়েছি। চাপ বাবা, 1 মাস রুটি তরকারি খাওয়ানোর পরও এদের লুচি খাওয়ার শখ মিটলো না। আমি তো ভাবলাম রুটি খেয়ে এদের মুখের স্বাদ পাল্টে যাবে। পিয়ালি মন খারাপ করে সেদিন রাত্রিবেলা আবার সবার জন্য লুচি বানায়। কিন্তু সেদিন তার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং ননদ প্রত্যেকেরই লুচি তরকারি খেয়ে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। কারণ এতদিন যাবৎ তারা রুটি খেতে খেতে অভ্যস্ত হয়ে ওঠে। আর আজকে হঠাৎই তৈলাক্ত খাবার খাওয়ার ফলে তাদের সবারই খুবই শরীর খারাপ করে। ওরে বাবারে, পেটে কি ব্যথা করছে। উফ, কটা দিন তো রুটি খেয়েই ভালো ছিলাম, আজকে আবার ঢং করে কেন লুচি খেতে গেলাম কি জানি। ওরে বাবারে। হ্যাঁ তাই তো, আমারও পেটটা কেমন করছে। থাক বৌমা, তোমাকে আর পরের দিন থেকে লুচি বানাতে হবে না। তুমি প্রত্যেক দিন আমাদের জন্য রুটিই বানিয়ে দিও। এই শুনে পিয়ালি খুবই খুশি হয়। সেদিনের পর থেকে পিয়ালিকে আর প্রত্যেক দিন রাত্রিবেলা তার পরিবারের জন্য লুচি ভাজতে হয় না। কবিতা তার বাবা মা এবং এক ভাইয়ের সঙ্গে বাস করত। কবিতা ছোটবেলা থেকে পড়াশোনায় খুবই ভালো ছিল। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল সরকারি চাকরি করার। তাই পড়াশোনা শেষ করার পর সে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। বছরের পর বছর কেটে যায়, কিন্তু সে সরকারি চাকরি পায় না। অনেক বড় বড় প্রাইভেট কোম্পানিতে সে চাকরি পেয়েছিল, কিন্তু সে চাকরিগুলোতে জয়েন করেনি। কারণ তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সরকারি চাকরি। কিরে মা, তুই আর কতদিন সরকারি চাকরির আশায় থাকবি? তোর তো বয়স হচ্ছে, বিয়ের বয়স পেরিয়ে গেল। লোকজন নানান রকম উল্টোপাল্টা কথাও বলছে। তুই এবার বিয়েটা করে নে মা। বিয়ে করার পর তুই না হয় সরকারি চাকরির জন্য চেষ্টা করবি। এতে সমস্যাই বা কি আছে বল? হ্যাঁ কবিতা, তোর বাবা একদম ঠিক বলছে। তোর বয়স কত হলো একবার ভেবে দেখেছিস? 28 বছর বয়স হয়ে গেল। আর দেরি করিস না, এবার কিন্তু ভালো ছেলে পাওয়া যাবে না। বলছি শোন, তুই একবার বল, তোর জন্য আমরা ভালো ছেলে দেখা শুরু করছি। আর তুই এত ভালো দেখতে, এত শিক্ষিত, তুই তো সরকারি চাকরিওয়ালা ছেলেও পেয়ে যাবি। তোমরা কেন শুধু শুধু আমার মাথা নষ্ট করছো? এক কথা বলতে আমার বারবার ভালো লাগে না। আমি যতদিন না সরকারি চাকরি পাচ্ছি আমি কিছুতেই বিয়ে করব না। আমার বয়স 50 বছর হয়ে যাক না কেন, আমি যা বলার বলে দিয়েছি। এবার তোমরা যাও এখান থেকে, আমাকে পড়তে দাও। কবিতার কথা শুনে তার বাবা মা সেখান থেকে চলে যায়। তার বিয়ে নিয়ে তার বাবা মা সবসময় খুব চিন্তায় থাকতো, কারণ সে কিছুতেই বিয়ের জন্য রাজি হতো না। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে যায়। অবশেষে 30 বছর বয়সে কবিতা সরকারি চাকরি পায়। সে একটি সরকারি ব্যাংকে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছিল। কবিতা খুবই খুশি হয়। সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তার বাবা মাও তার জন্য খুবই খুশি হয়। বাবা মা, আমি সরকারি চাকরি পেয়ে গেছি। এবার তোমরা ছেলে দেখা শুরু করো। তোমরা এতদিন বিয়ে কর বলে বলে আমার মাথাটা খারাপ করে দিয়েছো। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটুট ছিলাম। সরকারি চাকরি পেয়ে বিয়ে করব বলেছিলাম, আমি এবার সেটা করেই দেখাবো। কবিতার বাবা মা খুবই খুশি হয়ে কবিতার জন্য ছেলে দেখা শুরু করেছিল। কবিতা সরকারি চাকরি করে শুনে তার বাড়িতে অনেকেই বিয়ের জন্য সম্বন্ধ পাঠাতো, কিন্তু কবিতার কাউকেই পছন্দ হতো না। সে তাদের মধ্যে কোনো না কোনো কমতি বের করত। এমনই একদিন মোহন নামে একটি ছেলে তার বাবা মাকে নিয়ে কবিতাকে দেখতে আসে। কিন্তু মোহনকে দেখে কবিতা অবাক হয়ে যায়, কারণ মোহন কবিতার চেয়ে বয়সে অনেক ছোট ছিল। কবিতার বয়স যেখানে 30 বছর ছিল, সেখানে মোহনের বয়স মাত্র 24 বছর। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনারা রাজি থাকলেই আমরা বিয়ের কথা এগিয়ে নিয়ে যেতে পারি। কি মোহন বাবা, তোর পছন্দ তো? হ্যাঁ মা,
আমার এনাকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদেরও আপনার ছেলেকে খুব পছন্দ হয়েছে। আপনার ছেলে কি করে বললেন যেন? মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তাই তো? বাবা তুমি চুপ করো, তোমাদের পছন্দ হলেই তো হবে না। আমার এই ছেলেটাকে পছন্দ নয়। আমার বয়স 30 বছর, আমি আমার থেকে 6 বছরের ছোট ছেলেকে কিভাবে বিয়ে করব? কিছুতেই নয়। আমি আর যাই হোক না কেন বাচ্চা ছেলেকে বিয়ে করতে পারবো না। এ কি বলছো তুমি? আজকাল বয়সটা ম্যাটার করে না। তুমি আর আমি দুজনে হ্যাপি থাকলেই তো হলো। বয়স দেখে কি করবে? অবশ্যই বয়স দেখতে হবে। আমি আমার জন্য একজন ম্যাচিওর লাইফ পার্টনার চাই, তোমার মতো এরকম ফটকা বাচ্চা ছেলে নয়। ঠিক আছে, আপনারা এবার আসতে পারেন। কবিতার কথা শুনে মোহন এবং তার পরিবার খুবই দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। কবিতার বাবা মাও তার উপর খুব রেগে যায়। ছেলেটার বয়স কম ছিল তাতে কি সমস্যা? তুই শুধু শুধু বলতে গেলি কেন তোর বয়স 30 বছর? একটু কমিয়ে বললেই তো ঝামেলাটা মিটে যেত। বাবা বোকাদের মতো কথা বলো না, বিয়ের একটা নিয়ম থাকে। বিয়ের কয়েক বছর পরেই তো আমাকে কাকিমা দেখাবে। ছেলেটা একটা ইয়ং বাচ্চা ছেলে মনে হবে তখন। তখন কি আমাদের সংসার হবে? মেয়েদের চেয়ে ছেলেদের বয়স অবশ্যই বেশি হওয়া দরকার। তুমি আমার থেকে বয়সে বড় ছেলে দেখা শুরু করো, আমার থেকে ছোট নয়। কবিতার বয়স 30 বছর পেরিয়ে গিয়েছিল, তাই তার বাবা মায়ের পক্ষে তাকে বিয়ে দেওয়া একটা মুশকিলের ব্যাপার হয়ে পড়েছিল। সরকারি চাকরির লোভে অনেকেই তাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসতো ঠিকই, কিন্তু ছেলেগুলোর মধ্যে কেউই কবিতার যোগ্য ছিল না। কেউ বা রাজমিস্ত্রির কাজ করত, কেউ বা টেলারির কাজ করত, আবার কেউ বা লেবার হিসেবে কাজ করত। এরকম ভাবে দিন কাটতে থাকে। একদিন মনোহর নামে একজন 45 বছরের লোক কবিতাকে দেখতে আসে। কবিতা তাকে দেখে খুবই রেগে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাবা তোমার মাথায় দেখছি একটুও বুদ্ধি নেই। ওরকম একটা 45 বছরের বুড়োকে আমার জন্য ধরে এনেছো। বিয়ের 10-15 বছর পরে তো মারা যাবে, তখন আমার কি হবে ভেবেছো? আমার জন্য একটাও ভালো ছেলে খুঁজে পাচ্ছ না। এতে আমাদের কোনো দোষ নেই। এসবের জন্য শুধুমাত্র তুই দায়ী। বারবার করে বলেছিলাম বয়সের আগেই বিয়েটা করে নে। সরকারি চাকরির আশায় আশায় নিজের জীবনটা শেষ করে ফেললি। 30 বছর বয়সে তুই ভালো ছেলে পাবি কি করে? আমরা কি করব? যে কটা সম্বন্ধ আসছে সব কটাই তোর চেয়ে ছোট কিংবা তোর চেয়ে অনেক বড়। আরে আমার মতো ছেলে আছে তো নাকি? আমার মতোই সরকারি চাকরি করতে করতে বয়স হয়ে গেছে, এরকম কাউকে পাচ্ছ না তোমরা? বয়স ধরো 32 থেকে 35-এর মধ্যে, এরকম ছেলে একটাও পাচ্ছ না? বাবা তোমার তো অনেকগুলো ঘটকের সঙ্গে পরিচয় ছিল, এখন কোথায় গেল তারা? সরকারি চাকরি পাওয়ার আগে তো তুমি অনেক সম্বন্ধ নিয়ে আসতে। আমি তো কথা বলছি রে মা, কিন্তু তোর যে বয়স বেড়ে গেছে এটা নিয়ে যে আমরা সমস্যায় পড়েছি। একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সন্ধান পেয়েছি, কিন্তু সেই ছেলেটার একবার বিয়ে হয়েছিল, বয়স বেশি না, ওই 33 মতো হবে হয়তো। এইরকম বয়সের মধ্যে ওই একজনেরই খোঁজ খবরটা পাওয়া যাচ্ছে আর কি। আমার তো মনে হয় এই ছেলেটার সঙ্গেই তোর বিয়ে করা উচিত। 33 বছর বয়স, তোর সঙ্গে ভালোই মানাবে। আর তার উপর সরকারি চাকরিও করে। দুজনেই সরকারি চাকরি করবি, কোনো সমস্যা হবে না। তোমরা কি পাগল হয়ে গেছো? আমাকে একটা ডিভোর্সি ছেলের সঙ্গে তোমরা বিয়ে দেবে? আমি এত সুন্দর দেখতে, সরকারি চাকরি করি, আমার কি ছেলের অভাব নাকি? তোমরা অনেক করেছো, তোমাদেরকে আর কিছু করতে হবে না। আমি নিজের পছন্দের ছেলে নিজেই বেছে নেব। একটা ভালো ছেলে খুঁজতে পারছে না। কবিতার বাবা মা তার জন্য ছেলে দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছিল। কবিতা তার মনের মতো ছেলে খুঁজেই পাচ্ছিল না, তাই তার বাবা মা শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ছেলে দেখা বন্ধ করে দেয়। কবিতার ছোট ভাই পরেশের বিয়ের বয়স হয়ে যাওয়ায় এরই মধ্যে তার বাবা মা তার বিয়ে দিয়ে দেয়। বড় দিদি এখনো অবিবাহিতই ছিল। এই নিয়ে কবিতার বাবা মায়ের চিন্তা আরো বেড়ে যায়। দেখতে দেখতে আরো 1 বছর কেটে যায়। কবিতা সবসময় তার বিয়ে নিয়েই ভাবতো। আমার মনে হয় আমি ভুল করেছি। এর আগে বাবা মা আমার জন্য অনেক ভালো ভালো ছেলে দেখেছিল, সবার মধ্যে আমি খুদ বের করেছিলাম আর সবাইকে এক লাইন দিয়ে রিজেক্ট করেছি। কিন্তু না, এখন আমি সেই ভুল আর করবো না। এরকম ভাবে চলতে থাকলে আমার তো বিয়েই হবে না। আমি আর কারোর মধ্যে কোনো কমতি বের করব না। মোটামুটি একজন ভালো কাউকে পেলেই আমি বিয়ে করে নেব। বেশ কয়েকদিন কেটে যায়। কবিতা রাস্তাঘাটে বেরিয়ে ছেলেদের দিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখতো তার পছন্দের কোনো ছেলেকে সে পায় কিনা। মাঝে মধ্যেই কোনো কোনো ছেলেকে তার পছন্দ হয়ে যেত, কিন্তু তাদের সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতো না। এমনই একদিন সে যখন অফিস থেকে বাড়ি ফিরছিল, তখন তার রাজু নামে একটি ছেলের সঙ্গে দেখা হয়। রাজুকে দেখে কবিতার খুবই পছন্দ হয়।
কবিতা তাড়াতাড়ি করে রাজুর কাছে এসে বলে, এই যে আপনার নাম কি আর আপনার বয়স কত? কেন ম্যাডাম, আমার নাম আর বয়স জেনে কি করবেন? আপনি কি আমাকে বিয়ে করবেন নাকি? হ্যাঁ, বিয়ে করতে চাই। আপনাকে আমার পছন্দ হয়েছে, ওই জন্যই তো আপনার নাম আর বয়স জানতে চেয়েছি। আসলে আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরি করার আশায় এখনো পর্যন্ত বিয়ে করে উঠতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, আমার নাম রাজু, আমার বয়স 33। আমি এখনো বিয়ে করিনি। ভালো কাউকে পাইনি বলে এখনো পর্যন্ত বিয়ে করবো বলে ঠিক করিনি। এখন তোমাকে দেখার পর মনে হচ্ছে বিয়েটা এবার করা যেতেই পারে। রাজুর কথা শুনে কবিতা মনে মনে ভাবে, 33 বছর, আমার বয়সও যে একই রকম। দুজনের বয়স তো প্রায় সমান সমান হয়ে যাচ্ছে। না না, তাতে কি, আমার থেকে ছোট কিংবা বড় তো নয়। না, আমি বেশি বাড়াবাড়ি করতে গেলে এই ছেলেটাও হাতছাড়া হয়ে যাবে। ছেলেটাকে তো বেশ দেখতে হ্যান্ডসাম মনে হচ্ছে। বিয়ের পর বরের সঙ্গে ঘুরতে তো পারবো। কি হলো, কি ভাবছেন? না না, কিছু নয়। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি আপনি না বলে আমি তুমি তুমিই বলছি। তুমি তাহলে তোমার বাবা মাকে নিয়ে কালকে আমাদের বাড়িতে চলে এসো। বিয়ের ফাইনাল কথা সেরে নেওয়া যাক তাহলে। আরে দাঁড়ান, এইসবে আজকেই তো দেখা হলো, এত তাড়াতাড়ি বিয়ে করবেন? আর তাছাড়া আমি এত তাড়াতাড়ি বিয়ে তো করতেও পারবো না। আসলে আমি চাকরির সন্ধানে আছি, ঠিক আপনার মতোই সরকারি চাকরির সন্ধান বলতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত চাকরি পেয়ে উঠতে পারছি না। যতদিন না চাকরি পাচ্ছি আমাকে কিছুদিন সময় দিন। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তোমার জন্য অপেক্ষা করব। এভাবেই তারা দুজনে একে অপরের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর যে যার বাড়ি চলে যায়। সেদিনের পর থেকে কবিতা এবং রাজু একে অপরের সঙ্গে ফোনে কথা বলতো। রাজু সবসময় কবিতাকে দেখা করার জন্য বলতো, কিন্তু কবিতা অফিসের কাছে ব্যস্ত থাকায় রাজুর সঙ্গে দেখা করতে যেতে পারতো না। আসলে রাজু খুবই লোভী প্রকৃতির ছেলে ছিল। রাজু কবিতাকে ধোঁকা দিচ্ছিল। আসলে সে আগে থেকেই বিবাহিত ছিল, কিন্তু সে কবিতাকে এই ব্যাপারে কিছুই জানতে দেয়নি। রাজু সবসময় কবিতার কাছ থেকে নানান রকম অজুহাতে টাকা চাইতো। এমনই একদিন রাজু কবিতাকে ফোন করে বলে, কবিতা, আমি ভাবছি সরকারি চাকরির আশায় আর থাকবো না। আমাদের বিয়ের আগে আমি যদি একটা ভালো ব্যবসা শুরু করতে পারি তাহলে খুবই ভালো হবে। তুমি এক কাজ করো, আজকে 2 লক্ষ টাকা নিয়ে এসো। না, আমি তোমাকে আর একটা টাকাও দেব না। 2 বছর হয়ে গেল, তুমি আজকে বিয়ে করবে কালকে বিয়ে করবে বলে বলেই কাটিয়ে দিচ্ছ। আমার বয়সটা কত হয়েছে দেখেছো? আমি বুঝেছি তুমি টাকার লোভেই শুধু আমার সঙ্গে আছো। না, আমি তোমার মতো টাকা লোভী মানুষের সঙ্গে থাকতে পারবো না। আমিও তোমার মতো বুড়ির সঙ্গে থাকতে পারবো না। আর একটা কথা কি জানো তো, আমি অলরেডি ম্যারিড, আমার বাড়িতে বউ বাচ্চা সবই আছে। আমি এতদিন ধরে তোমার কাছ থেকে টাকা হাতানোর জন্যই তোমাকে ব্যবহার করেছি শুধুমাত্র। এই শুনে কবিতা আকাশ থেকে পড়ে। কবিতা খুব ভেঙে পড়েছিল। সে খুবই কান্নাকাটি করতে থাকে। আমার সঙ্গে শুধু এরকম কেন হয়? আমার বয়স এত বেশি হয়ে গেল, আমাকে কেউ বিয়ে করবে না। কি লাভ হলো জীবনে এত সফল হয়ে? আমি আমার এই জীবনটাই রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। এই বলে কবিতা সুইসাইড নোট লিখতে শুরু করে। ঠিক তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। কবিতা দরজা খুলে মিস্টার কমলেশকে দেখতে পায়। এর আগে মিস্টার কমলেশ দরকারি কাজে কবিতার ব্যাংকে বেশ কয়েকবার এসেছিল, তাই তারা একে অপরকে ভালো করে চিনত। আপনি এখানে? কবিতা, আমি তোমাকে বিয়ে করার জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। আসলে তোমাকে আমার খুব পছন্দ ছিল। আমি তোমার মতো সরকারি চাকরি করতাম না তো, তাই আমি তোমাকে কিছু বলতে পারিনি। এখন আমি সরকারি চাকরি পেয়ে গেছি, আর আমি আমাদের ব্যাংকের অন্য একটা ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ হয়েছি। আশা করছি আমি এবার তোমার যোগ্য। তুমি আমাকে বিয়ে করবে? এই শুনে কবিতা খুবই খুশি হয় এবং সে আত্মহত্যা করার কথা ভুলে যায়। মিস্টার কমলেশকে সব দিক থেকেই তার ঠিকঠাক বলে মনে হয়েছিল। কবিতা তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কবিতা অনেক দেরিতে তার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছিল, কিন্তু তার মনে কোনো আফসোস ছিল না, কারণ কমলেশ খুবই ভালো একজন মানুষ ছিল। সে কবিতাকে খুবই ভালোবাসতো। কবিতা মনে মনে ভাবে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। সে কমলেশকে তার স্বামী হিসেবে পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করত।